এই গ্রামের বুক চিরে দাঁড়িয়ে আছে এক পোড়ো বাড়ি। ৩০ বছর ধরে ওখানে কেউ পা রাখে না। যারা একবার সেই বাড়ির ভেতরে গেছে তারা আর ফেরেনি। এগুলো সবই লোককথা, আর সেই লোককথার টানেই আমার এই গ্রামে আসা। আমি অর্ক, জন্মগতভাবেই কলকাতায় থাকি, কিন্তু গ্রাম আমায় অসম্ভব রকমভাবে টানে। পেশায় আমি একজন লেখক, সংবাদপত্র এবং পত্রপত্রিকায় লেখালেখি করি। দুদিন আগে বাড়িতে বসে আমার ৫ম উপন্যাসের ক্লাইম্যাক্স নিয়ে ভাবছি, এমন সময় ফোনটা এলো। হ্যালো, কে বলছেন? নমস্কার স্যার, আমি বুকশেল পত্রিকা থেকে বলছি। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছিলাম স্যার, দুর্গাপুজো তো চলেই এলো, আর আপনি তো জানেন যে পুজোতে আমাদের পত্রিকাটা বার হয়। এবার আমরা একটা হাড় হিম করা ভৌতিক গল্প চাইছিলাম স্যার আপনার কাছ থেকে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আপনারা তো জানেন যে আমি সামাজিক গল্প লিখি। ভৌতিক গল্প তো খুব একটা লিখি না। যে দু একটা লিখেছিলাম তা তো বাকি পত্রিকাগুলোতে দিয়ে দিয়েছি। কিন্তু স্যার, গল্প তো একটা দিতেই হবে, না বললে শুনবো না স্যার। আপনি এত বড় একজন লেখক, আমরা সবাই আপনার লেখার খুব বড় ভক্ত স্যার। আপনার কাছে এইটুকু অনুরোধ তো করতেই পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি। ঠিক আছে স্যার, রাখছি তাহলে। আর সেখানেই ইতি হলো আমার ৫ম উপন্যাসের ক্লাইম্যাক্স সম্পর্কে ভাবনা। সেখানে জুড়ে বসলো একটা নতুন ভাবনা, ভৌতিক গল্পের প্লট। সেদিন রাতে আমার ল্যাপটপটা নিয়ে ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করতেই এই গ্রামটার সন্ধান পাই। গ্রামটার নাম চটচালকি। বনগা রানাঘাট লাইনের একটা ছোট্ট স্টেশন সাতবেরিয়াতে নেমে টোটো ধরে আসতে হয়। এই গ্রামেই নাকি একটা পোড়ো বাড়ি আছে, ভগ্নপ্রায়। সন্ধ্যার পরে সেই বাড়ির ধারে কাছে নাকি কেউ যায় না। সেই বাড়ি থেকে নাকি শোনা যায় অদ্ভুত সব শব্দ, মানুষের চিৎকার। এই বাড়ির ভেতরে যে একবার গেছে সে নাকি আর ফিরে আসেনি। বিগত ৩০ বছর ধরে কেউ সন্ধ্যার পরে সেই বাড়ির ছায়া মারায়নি পর্যন্ত। এইরকমই নানান লোককথা প্রচলিত আছে। ভাবলাম একবার গিয়েই দেখি না ব্যাপারটা কি। গ্রামের লোকজনের সাথে কথা বলে নিশ্চয় একটা ইতিহাস কিছু জানা যাবে। সেখান থেকে একটা ভালো গল্পের প্লট তো বেরিয়ে আসতেই পারে। অবশেষে আজ সকালেই ট্রেন ধরে যাত্রা শুরু করেছিলাম, কিন্তু শুরুতেই বিপত্তি। শিয়ালদা থেকে ট্রেন ছাড়বার পর ট্রেন যখন কাঁচরাপাড়া ঢুকবে তার আগে সিগন্যালের অভাবে ট্রেনটা প্রায় ২ ঘন্টা দাঁড়িয়ে রইল। ট্রেন যখন ছাড়ল ভাবলাম যাক, এবার হয়তো পৌঁছে যাব, কিন্তু না। ট্রেন মহারাজ জানিয়ে দিলেন আমি আজ আর দৌড়তে পারবো না, আমি হেঁটে হেঁটে যাব। এমন সমস্যায় জীবনে পড়িনি। যাই হোক, ধুঁকতে ধুঁকতে ট্রেন যখন রানাঘাটে পৌঁছালো তখন সূর্যদেব মাথার ওপরে। এদিকে খিদের জ্বালায় পেটের ভেতর ছুঁচোগুলো নাড়ি ভুড়ি ছিঁড়ে ছিঁড়ে খেতে বসেছে। স্টেশনের পাশেই একটা হোটেল থেকে দুপুরে মাছের ঝোল আর ভাত খেলাম। খাওয়া দাওয়া সেরে আবার ট্রেনের অপেক্ষা। সে যাই হোক, আমি আমার ট্রেন জার্নির ইতিহাস বলতে আসিনি। সে বলতে বসলে আমার ৬ষ্ঠ উপন্যাস লেখা হয়ে যাবে। কোনো রকমে ৭ সমুদ্র ১৩ নদী পার করে যখন সাতবেরিয়া পৌঁছালাম, সূর্যদেব তখন ভীষণ ক্লান্ত। সারাদিন অগ্নিবর্ষণ করে নিজের ঘরে ফেরবার জন্য পা বাড়িয়েছেন। আমি পা বার করলাম প্ল্যাটফর্মের বাইরে যাওয়ার জন্য। স্টেশনের বাইরে থেকে একটা টোটো ধরে চটচালকি মোড়ে নেমে পায়ে হেঁটে গ্রামে ঢুকছি। এখন সন্ধ্যাবেলা, চারপাশের পরিবেশ বেশ মনোরম। ফুরফুর করে একটা মিষ্টি হাওয়া বইছে। সারাদিনের জার্নির বিভৎসতায় এমনিতেই ভীষণ ক্লান্ত। এইরকম একটা শান্ত মিষ্টি হাওয়াতে দু চোখের পাতা ভারী হয়ে আসছে যেন। একটু চা হলে ভালো হতো। বেশ কিছুটা হেঁটে এসে দেখতে পেলাম রাস্তার পাশে একটা চায়ের দোকান। দোকানের সামনে একটা বেঞ্চে একজন বয়স্ক বিজ্ঞ মতন লোক বসে আছে। মুখে একটা কালো রুমাল মাস্কের মতো করে বাঁধা। দোকানদার একটা বাচ্চা ছেলে, বেশি বয়স না। আমি এগিয়ে গেলাম সেই দিকে। তারপর সেই ব্যক্তির সামনের বেঞ্চে বসে চায়ের দোকানদারকে বললাম, একটা চা দিন তো। হ্যাঁ দিচ্ছি, বসুন। আমি পকেট থেকে ফোনটা বার করে দেখলাম ৭টা বাজে প্রায়। এমন সময় সামনের বেঞ্চে বসে থাকা বিজ্ঞ লোকটি বললেন, আপনাকে তো আগে কখনো এ গ্রামে দেখিনি,
নতুন নাকি? এই একটা ব্যাপার, আমি বুঝি না গ্রামের বয়স্ক মানুষরা কি সমস্ত গ্রামবাসীকে চেনে? নতুন কাউকে দেখলে কি করে বলে দেয় যে সে নতুন? বললাম, হ্যাঁ নতুনই, একটা কাজে এসেছি এই গ্রামে। আচ্ছা, তা কি কাজ শুনি? নাও, শুরু হলো। এইবার আমি কি করি, কেন এখানে এসেছি, কোথায় থাকি, আমার পরিবারে কে কে আছে, আমার পুরো ইতিহাস জিজ্ঞেস করবে। উফ, অসহ্য লাগে। না না অর্ক, তোকে ভুলে গেলে চলবে না। তুই এই গ্রামের লোকের সাথে কথা বলতেই এখানে এসেছিস, আর সামনের এই বিজ্ঞ মনে হচ্ছে সব জানে। কথা বল অর্ক, কি ব্যাপার? চুপ করে আছেন যে? কোনো ব্যক্তিগত কাজ নাকি? আপনি বলতে না চাইলে না বলতে পারেন, কোনো সমস্যা নেই। আরে না না, আসলে একটা জিনিস নিয়ে ভাবছিলাম। ও আচ্ছা, তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়। আমি বিভিন্ন পত্রপত্রিকা, সংবাদপত্রে লেখালেখি করি আর কি, ওটাই আমার পেশা। একটা পত্রিকায় ভূতের গল্প দিতে হবে, তাই এই গ্রামে এসেছি ভূত খুঁজতে। সে কি মশাই, এই গ্রামে কি ভূতের চাষ হয় নাকি? মানে? মানে ওই যে বললেন ভূতের গল্প লিখবেন, তাই ভূত খুঁজতে এসেছেন। না না, আসলে আমি ইন্টারনেটে দেখলাম এই গ্রামে একটা ভূতুরে পোড়ো বাড়ি আছে, ওখানে নাকি সন্ধ্যার পরে কেউ যায় না, ওখানে নাকি ভূত আছে। তাই সেই বাড়িটা দেখতে আর তার সম্পর্কে জানতেই এসেছি। দেখলাম লোকটার মুখটা কেমন যেন হয়ে গেল। চায়ের দোকানের ছোকরাটা বলল, হরি জেঠু, আবার আরেকজন। তারপর আমায় বলল, এই যে স্যার, আপনার চাটা খান, তারপরে বাসতে চাইলে স্টেশনের দিকে কেটে পড়ুন, ভুলেও ওদিকে পা মারাবেন না। কেন? হরি জেঠু, তুমিই বলো। সেই বিজ্ঞমতো লোকটা, মানে সেই হরি জেঠু, আমার দিকে তাকালো। তার চোখে যেন কিছু একটা আছে। না, ভূতে আমার বিশ্বাস নেই, তবুও মনে হলো তিনি এবার আমায় বসিয়ে জাকিয়ে যেন একটা ভূতের গল্প বলবেন। ছোকরা এসে চা দিয়ে গেল, আমি চায়ে একটা চুমুক দিলাম, আর বিজ্ঞ বলতে শুরু করলো। আজ থেকে 10 বছর আগের কথা। একটা লোক ছিল এই গ্রামে, তার নাম হরনাথ সামন্ত। বেশ বলিষ্ঠ চেহারা ছিল তার, যেমন ছিল গায়ের জোর তেমনই সাহসী। শহরে একটা বড় কারখানায় কাজ করত হরনাথ। অনেক কর্মচারী ছিল সেই কারখানায়, তবে সবার শেষে কাজে ঢুকেও ভালো কাজ করায় সব থেকে বেশি মাইনে ছিল হরনাথের। অন্যান্য কর্মচারীরা এই জন্য তাকে হিংসাও করত। একদিন তাদের ষড়যন্ত্রে হরনাথের কাজটা চলে যায়। হরনাথ গ্রামে ফিরে আসে, ভাবে গ্রামেই একটা দোকান খুলবে সে। হরনাথ সেই পোড়ো বাড়ির ভয় সম্পর্কে জানতো না। সে ঠিক করে যে সে বাড়ির সামনে যে জায়গাটা আছে সেখানেই সে একটা দোকান করবে। গ্রামে সবাই বারণ করে ওকে, কিন্তু সে শোনে না। দোকান তো সে খুলল, কিন্তু দোকানে দিনের বেলা লোক গেলেও সন্ধ্যার পরে আর কেউ যায় না। সবার তো একটা ভয় ছিল ওই বাড়িটা নিয়ে। একদিন সন্ধ্যাবেলা হরনাথ সিদ্ধান্ত নেয় গ্রামবাসীর এই ভয় সে ভাঙবে। সে পাড়ার একটা চ্যাংড়া ছেলেকে নিয়ে ঢুকে পড়ে সেই বাড়িতে। বাড়ির দরজার বেহাল অবস্থা, একটা ঠেলা দিতেই আওয়াজ করে খুলে যায় সেই দরজাটা, আর একটা ভ্যাপসা গন্ধ তাদের নাকে এসে লাগে। তারা বাড়িটার ঠিক মাঝখানে এসে দাঁড়ায়। তারপর হরনাথ চিৎকার করে বলে, কে আছিস এই বাড়িতে? বেরিয়ে আয় দেখি। এক বাপের বেটা হোস তো আয় আমার সামনে। এমন সময় লক্ষ্য করে দরজাটা একটা শব্দ করে বন্ধ হয়ে যায়। হরনাথের সাথে থাকা সেই ছেলেটা দৌড়ে গিয়ে ঠেলা মারে দরজায়, টানাটানি করে, লাথি মারে, কিন্তু যে দরজা মাত্র কিছুক্ষণ আগে একটা ঠেলাতেই ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল, অনেক শক্তি লাগিয়েও সেই দরজা এক চুল নড়াতে পারল না। এমন সময় একটা চাপা হাড় হিম করা হাসি শব্দে ভয় পেয়ে যায় হরনাথ। সে সাহসী ঠিকই, তাই বলে ভূতের সাথে তো আর লড়াই করতে পারে না। সে দেখল একটা কালো ছায়ামূর্তি ধীরে ধীরে আবির্ভাব হচ্ছে তার সামনে। এই বিশাল দেহী প্রেত, তার গা দিয়ে একটা পচা গন্ধ বেরোচ্ছে, মাংস পচা গন্ধ। গা গুলিয়ে উঠল হরনাথের। এদিকে সেই ছেলেটা ততক্ষণে জ্ঞান হারিয়েছে। হরনাথ কি করবে সে বুঝতে পারছে না।
কিন্তু এখন ভয় পেলেও বুঝতে দেওয়া যাবে না। সে দৃঢ় কণ্ঠে বলে, কে তুই? আমি এ বাড়ির মালিক। আমার বাড়িতে অনধিকার প্রবেশ করছিস কেন? গ্রামের লোকের ভয় দূর করতে। ভয় দূর করবি তুই? তাহলে আগে আমাকে তো শেষ করে দেখা। পুরো গ্রাম সন্ধ্যার পরে এই বাড়ির সামনে দিয়ে যেতে ভয় পায়। বাচ্চারা দিনের বেলাতেও এদিকে আসে না। তাদের তো কোনো দোষ নেই। আমার কি দোষ ছিল? আমাকে যখন জীবন্ত পুড়িয়ে মারা হলো, কেন সবাই চুপ ছিল? পুড়িয়ে মারা হয়েছিল? হ্যাঁ, আমাকে মিথ্যে অপবাদ দিয়ে পুড়িয়ে মারা হয়। এই গ্রামের প্রধানের নজর ছিল এই গ্রামের একটা মেয়ের ওপর। মেয়েটাকে প্রধান একদিন একলা পেয়ে তুলে নিয়ে যায় ওর ডেরায়। তারপর তার সম্মানহানি করে। সবটা আমি দেখে ফেলি। তখনই প্রধানের লোকেরা আমাকে ধরে ফেলে। আমি বলেছিলাম আমি পুলিশকে সব জানিয়ে দেব। এটাই ছিল আমার দোষ। আমার চোখের সামনেই মেয়েটাকে খুন করে। তারপর আমাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করে নিয়ে যায় গ্রামের মধ্যে। গ্রামের সবাইকে জানায় আমি নাকি মেয়েটাকে। কি দোষ ছিল আমার? কিন্তু আমি তো মুক্তি পেলাম না। আমি যখন মুক্তি পাইনি, তখন কেউ মুক্তি পাবে না। কেউ না। হরনাথ সেখানেই মারা যায়। এতটা বলে সেই বিজ্ঞ থামল। আমি বললাম, তারপরে আর কি? যেমন চলছিল তেমনই চলছে। গ্রামের সবাই সেই ঘটনা জানে। তবে গ্রামে অচেনা কেউ এলে তাদের আমরা সাবধান করে দিই। ও আচ্ছা আচ্ছা, আপনি চাইলে আপনাকে সেই পোড়ো বাড়ি দেখাতে পারি। তবে সেই বাড়িতে আপনাকে ঢুকতে দেব না। তা কোথায় সেই পোড়ো বাড়ি? উঠে আসুন। আমি উঠে দাঁড়ালাম। সেই বয়স্ক লোকটা দোকানের সামনে গিয়ে দোকানের দিকে মুখ করে দাঁড়ালো। দোকানের সেই ছেলেটাও দোকান থেকে বেরিয়ে এসে দাঁড়ালো আমার পাশে। বয়স্ক লোকটা বলল, চোখ বন্ধ করুন। আমি চোখ বন্ধ করলাম। এবার চোখ খুলুন। চোখ খুলতেই আমি অবাক হয়ে গেলাম। কোথায় সেই চায়ের দোকান? সামনে বেশ কিছুটা দূরে অন্ধকারের মধ্যে ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে একটা জরা জীর্ণ পোড়ো বাড়ি। আমি আঁতকে উঠে পেছন ফিরে তাকালাম। আবারও চমকে উঠলাম। আমার পেছনে সেই বয়স্ক লোকটার মুখে কালো রুমালটা আর নেই। কিন্তু এটা কিরকম মুখ? কোনো মানুষের মুখ এরকম হতে পারে না। একদম ফ্যাকাশে, চোখের মণি বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই। তার পাশে দাঁড়িয়ে থাকা সেই ছোকরারও মুখ একই রকম। আমি সেই হরনাথ সামন্ত। আর এই যে আমার সাথে থাকা সেদিনের সেই ছেলেটা। এই চায়ের দোকানটাই আমি খুলেছিলাম, কিন্তু চালাতে পারলাম না। এই ছিল এই পোড়ো বাড়ি, আর এই আমাদের গল্প। শুধু সাবধান করতে হলে হয়তো আপনাকে আমাদের গল্পটা বলতাম না। শুনলেন তো আমাদের গল্পটা। দেখুন এই গল্পটাই পত্রিকায় ছাপিয়ে দিতে পারেন কিনা। আর একটা কথা, অনেক রাত হয়ে গেল। এখানে আর থাকবেন না, ফিরে যান। এখনই বেরোলে ট্রেনটা পেয়ে যাবেন। চলি। ট্রেনে চেপে বসলাম। বুকশেল্পের জন্য এবার একটা জমজমাট ভৌতিক গল্প দিতে পারবো না। গল্প নয়, সত্যি ভূতের ঘটনা, যেটা ঘটেছিল একটা পোড়ো বাড়ির সামনে।